এই ছেলেটা কষ্ট না করেই কোটিপতি হওয়ার ধান্দায় থাকতো, তাই সে সিদ্ধান্ত নেয় এক বড়লোক বাপের মেয়েকে বিয়ে করবে, যেন বিয়ের পর শ্বশুরের সম্পত্তিতে ভাগ বসাতে পারে। আর কপাল গুনে একদিন সে মন্দিরে দেখতে পায় একটা মেয়ে তার নিজের প্রায় 2 কেজি স্বর্ণের অলংকার একটা ভিখারিকে দান করে দিচ্ছে। সে সিদ্ধান্ত নিয়ে নেয় যে করেই হোক এই মেয়েকে তার বিয়ে করতেই হবে, কারণ নিশ্চয়ই মেয়ের বাবার কোটি টাকা আছে। কিন্তু এই ভেবে খুব কষ্টে সে যখন ওই মেয়েটাকে পটিয়ে বাটিয়ে বিয়ে করে নেয়, তখন বাসর রাতেই তার মাথায় একদম আকাশ ভেঙে পড়ে। সে জানতে পারে মেয়ের বাবার আসলে চুল পরিমাণ টাকা করিও নেই, উল্টো আছে 20 কোটি টাকার আরো ঋণ, আর সেই ঋণ এখন তাকেই নাকি শোধ করতে হবে। ভাবেন একবার কি চলছিল তখন ছেলেটার মাথার উপর দিয়ে। বলছিলাম এবছরের মুক্তিপ্রাপ্ত একটা কমেডি ড্রামা মুভির গল্প, যার নাম হলো আনাগানা ওকা রাজু। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের গল্পগুঞ্জন। গল্পের শুরুটাই হয় রাজা নামের একটা ছেলেকে দেখিয়ে। নাম যেহেতু রাজা, তাই তার জীবনও তো রাজার মতোই হওয়ার কথা, তাই না? হ্যাঁ, সে একজন জমিদারের ছেলে। পূর্বপুরুষদের অসংখ্য জায়গা জমি আছে, তার ব্যাংক অ্যাকাউন্টেও কোটি কোটি টাকা পড়ে আছে। তার ব্যাংকে টাকার পরিমাণ এতই যে টাকার অঙ্কে কয়টা শূন্য আছে সেটাও সে জানে না। সকালে যদি শপিং এ বের হয় তাহলে সে হেলিকপ্টারে করে যায়, আর যখন যেখানে যা পছন্দ হয় তাই কিনে ফেলে। আজও ফেরার পথে রাজা একটা আইপ্যাড কিনে নিয়ে এসেছে। প্রতিদিন তার ইন্টারভিউ নেওয়ার জন্য মানুষের লাইন লেগেই থাকে। তেমনি আজও এক মহিলা তার ইন্টারভিউ নিতে তার বাড়িতে আসে। ইন্টারভিউ এর এক পর্যায়ে মহিলা তাকে জিজ্ঞাসা করে, স্যার আপনি তো অনেক ধনী, জানি না কোন মেয়ে আপনার জীবনে আসতে চলেছে, আচ্ছা আপনি কাকে বিয়ে করতে যাচ্ছেন? তখন রাজা বলে, কোনো মেয়েকে, বরং এটা জিজ্ঞাসা করো কতজন মেয়েকে, আমার তো উঠা বসাই 50টা মেয়ের সাথে। এরপর দেখা যায় সে পৃথিবীর বিভিন্ন দেশের মেয়েদের সাথে তার প্রাইভেট সুইমিং পুলে মজ মস্তি করতে শুরু করে। কিন্তু হঠাৎ করেই তখন তার সেই মিষ্টি সুন্দর স্বপ্নটা ভেঙে যায়, আর রাজা ফিরে আসে বাস্তবে, কারণ এই সবটাই তার স্বপ্ন ছিল। সে তার নিজের বাস্তবতা দেখে অবাক হয়ে যায়, এ কি হলো, এতক্ষণ স্বপ্নে তো রাশিয়ান মেয়ে, আর এখানে কাজের লোকগুলো কোথা থেকে এলো? স্বপ্নে হেলিকপ্টার ছিল আর বাস্তবে এগুলো মহিষ হয়ে গেল। বাস্তবতা এত বাজে কেন ভাই? তখন কর্মচারীরা তাকে বলতে শুরু করে, আমাদের পাওনা বেতনের 6 মাস হয়ে গেল, কবে দিবেন? এখনো নিজেকে জমিদার বলেন, আমরা এখানে বেতন ছাড়া খেটে মরছি, আর আপনি বড় বড় জমিদারির কথা বলেন। আসলে আপনাদের একটু এলোমেলো লাগতে পারে, স্বপ্নে সেই রাজা ছিল, তাহলে বাস্তবে তার আশেপাশে এইসব চাকররা কি করছে? আমি আপনাদের সাথে রাজাকে একটু ভালোভাবে পরিচয় করিয়ে দেই। রাজা জমিদারের ছেলে ঠিকই, কিন্তু জমির নামে তার কাছে এক চুল পরিমাণ টাকা পয়সাও নেই। তার দাদু একসময় অনেক ধনী ছিলেন, একই সাথে খুবই রঙিন মেজাজের মানুষ ছিলেন। যে মেয়েকেই তার পছন্দ হতো তার নামে জমি লিখে দিতেন। দাদু তো মারা গেছে, বাবারও টিকিট এক্সপায়ার হয়ে গেছে বেশ কিছু বছর আগে। এখন বেচারা রাজা শুধু জমিদার টাইটেল নিয়ে ফকিরের মতো জীবন কাটাচ্ছে, যেটা সে একদমই সহ্য করতে পারে না। আজও কিছু লোক তার বাড়িতে সাহায্য চাইতে এসেছে। তারা তাকে বলে, জমিদার বাবু সামনে আমার মেয়ের বিয়ে, কিন্তু যত টাকার প্রয়োজন আমার কাছে তো নেই, আপনি 5 লাখ টাকা দিলে খুব উপকার হয়। রাজা তাদেরকে বলে, এখনই দিচ্ছি। তারপর সে তার চাকরকে বলে, যাও গয়নার বক্সটা নিয়ে আসো। চাকর গয়নার বক্স নিয়ে আসলে রাজা তখন বক্স খুলে, তখন সেখানে সুই সুতা ছাড়া আর কিছু থাকে না। গয়না জিনিসটা দেখতে কেমন রাজা জীবনে কখনো দেখেইনি, তাই রাজা লোকেদের বলে, আসলে গয়নাগুলো পালিশ করতে দেওয়া হয়েছে, তো আগামী সপ্তাহে চলে আসবে, তখন আপনাদের দিয়ে দেব, আপনারা এখন যান। বেচারা রাজা তার মিথ্যা সম্মান বাঁচানোর জন্য দিনরাত মিথ্যার উপর পড়ে থাকে। এই জমিদারি দেখানোর জন্য সে কোনো কাজ করে না, এই শুধু ভাবে যে কিভাবে ঘরে বসে কোটিপতি হওয়া যায়। কিন্তু আজ পর্যন্ত সে এমন কোনো উপায় খুঁজেই পায়নি। কিছুক্ষণ পর রাজা জানতে পারে তার এক বন্ধুর বিয়ে হচ্ছে, তাই কোনো দাওয়াত ছাড়াই সে বিয়েতে চলে যায়। ভাবে, আরে নিজের বন্ধুই তো, দাওয়াতের দিকে কে তাকিয়ে থাকে? কিন্তু বিয়েতে ঢুকেই রাজার মাথা ঘুরে যায়, কারণ পার্কিং এ অনেক দামি দামি গাড়ি দাঁড়িয়ে ছিল, মানে সব বড় লোক মানুষ বিয়েতে এসেছে। রাজা কিছুতেই বুঝতে পারছিল না যে তার বন্ধুর বিয়েতে এত ধনী লোক কোথা থেকে এলো। এরপর রাজা ভেতরে ঢুকতেই বুঝতে পারে কেন তাকে দাওয়াত দেওয়া হয়নি, কারণ তার নিজ বন্ধুই তাকে চিনতে অস্বীকার করে আর বলে, আরে কেই লোক, আমি একে চিনি না। সে তার বিয়েতে কোনো গরিব লোকেদের দাওয়াতই দিতে চায়নি, তাই সে রাজাকে বিয়েতে আসতেই বলেনি, সেখানে শুধু ধনীদেরই জায়গা ছিল। এরপর বন্ধুর মা উল্টো রাজাকে উদ্দেশ্য করে বলে, এই সিকিউরিটি, তোকে ভেতরে ঢুকতে কে দিল? এই ফকিরটাকে বের করে দাও। এইসব দেখে তখন রাজা তার বন্ধুর মাকে উদ্দেশ্য করে বলে, এগুলো কিভাবে হলো? তোমার ছেলে এত ধনী হলো কিভাবে? সারাদিন তো মানুষের কাছে ভিক্ষা চেয়ে মদ খেত। তখন বন্ধুর মা বলে, আমার ছেলে এখনো গরিবই আছে, শুধু একটা ধনী মেয়েকে পটিয়েছে রে। এখানে যা কিছু হচ্ছে তার সবকিছু মেয়ের বাড়ির লোক করছে, আর ছেলের সাথে সাথে এখন আমাদের লাইফও সেট হয়ে গেছে। আমার ছেলে এখন কোটি টাকার মালিক। এসবের পর সিকিউরিটি গার্ড যখন রাজাকে বের করে দিতে যায়, তখন রাজার খুব রাগ হয়, আর মনে মনে ভাবতে থাকে, আজ বন্ধুর কাছ থেকে অপমান সহ্য করতে হলো এই গরিবের জন্য। সেজন্য রাজা নিজেই বাইরে চলে আসে এবং ঠিক করে ফেলে, আমি ধনী হতে না পারি, কিন্তু রাতারাতি কোটিপতি হওয়ার উপায় তো পেয়ে গেছি। এখন আমি এমন এক ধনী মেয়েকে প্রেমের জালে ফাঁসাবো যে আমার স্বপ্নের দুনিয়াকে বাস্তবে পরিণত করবে। এরপর শুরু হয় রাজার নিজের রানী খোঁজার মিশন। সে গ্রামের পণ্ডিতজিকে ভালো এবং ধনী মেয়ের সম্পর্কে খোঁজ দেওয়ার কাজে লাগিয়ে দেয়। গ্রামে তো মেয়ের অভাব ছিল না, কিন্তু রাজা এমন মেয়ে চায় যে একমাত্র সন্তান হবে, যাতে বাবার সব সম্পত্তির ভাগ তার ভাগে আসে। মানে বাবা যখন সম্পত্তি তার মেয়ের নামে করে দেবে, টেকনিক্যালি তখন সব তারই হবে। এরপর পণ্ডিতজি দিয়া নামের একটা মেয়ের সাথে রাজার দেখা করাতে নিয়ে যায়। দিয়া তার বাবার একমাত্র মেয়ে। বাবার তো অনেক টাকা আছে ঠিক,
ঠিকই, কিন্তু তার মেয়ে পুরো বখাটে টাইপ, সারাদিন মদ আর সিগারেটের উপরেই থাকে। কিন্তু এটা জেনেও রাজা খুব একটা রিয়াক্ট করে না, কারণ তার তো মেয়ের প্রতি নয়, মেয়ের বাবার সম্পত্তির ইন্টারেস্ট। দিয়া সিগারেট মুখে নিচ্ছে দেখে রাজা নিজেই তার সিগারেটে আগুন জ্বালিয়ে দেয় আর বলে, আমার কোনো সমস্যা নেই, আমি এই সম্পর্ক মেনে নেব, বিয়ের দিন তারিখ ঠিক করুন। এটা শুনে তখন মেয়ের বাবা বলে, বাবা ওই যে যৌতুকের ব্যাপারটা। রাজা সঙ্গে সঙ্গে বলে ওঠে, যৌতুক আবার কে নাই, এইটা তো ভুল কথা, আমি তো শুধু আপনার সম্পত্তির গিফট চাই, মানে আপনার দায়িত্বগুলো সব নিজের কাঁধে নিতে চাই, আপনার সবকিছু আমি সামলে নেব, কোনো সমস্যা নেই। দিয়ার বাবাও খুশি হয়ে যায় যে যাক, তার নেশাখোর মেয়ের জন্য একটা ভালো পাত্র পাওয়া গেছে। তাই বিয়ের তারিখও ঠিক করা হয়। এরপর রাজা মন্দিরে পুজো দিতে আসে, সেখানে সে চারু নামের একটা মেয়েকে দেখতে পায় আবার, আর সেই মেয়েটা তার বাবার সাথে পুজো দিতে এসেছে। রাজা তো চারুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ চারুর কোমরে 2 কেজি সোনার অলংকার পরেছিল সে, যেটা দেখে তো তার চোখ আকাশে উঠে যায়। রাজা এটা দেখছিল, এমন এক সময় এক ভিখারি খাবারের জন্য তার কাছে টাকা চাইতে আসে, তখন চারু নিজের কোমরের অলংকারটা খুলে তাকে দিয়ে দেয়। এখন এইটা দেখে তো রাজার মাথা পুরো ঘুরে যায়, সে কিছুতেই বুঝতে পারে না 2 কেজি সোনা এভাবে ভিখারিকে দিয়ে দিল, এ নিশ্চয়ই আম্বানির নাতনি। রাজা সঙ্গে সঙ্গে ঠিক করে ফেলে, বিয়ে করলেই চারুকেই করতে হবে, ওই দিয়া টিয়া বাদ, ওর সিগারেটের ধোঁয়ায় তো আমার ক্যান্সার হয়ে যাবে, এখন চারুই হবে আমার বউ। এরপর রাজা পুরোটা সময় চারুর পেছনে ঘোরাঘুরি করতে শুরু করে, আর ঘুরতে ঘুরতেই জানতে পারে চারু তার বাবার একমাত্র মেয়ে, এবং বাবা এমন একজন ভালো ছেলে খুঁজছেন যার নামে সে সব সম্পত্তি লিখে দিয়ে তীর্থ ভ্রমণে বেরিয়ে যেতে পারবেন। এখন এটা শুনে তো রাজা একদম ফিক্সড করে ফেলে যে এই মেয়েই হবে আমার ফিউচার। এখন সে শুধু ভাবতে থাকে যে কোনোভাবে এই মেয়েটাকে পটাতেই হবে। এরপর সে চুপি চুপি মন্দিরের মাইক হাতে নিয়ে ঘোষণা দিতে শুরু করে, প্রতি বছর লাখ লাখ টাকা খরচ করে গ্রামের মানুষের জন্য পূজার আয়োজন করা আমাদের গ্রামের রাজা সাহেবের জন্য সবাই প্রার্থনা করুন, উনি বিয়ের জন্য পাত্রী খুঁজছেন, উনি যেন একটা ভালো মেয়ে পান। ঘোষণা করার পর রাজা চারুর সামনে গিয়ে দান বক্সে টাকার বান্ডিল ঢোকানোর অভিনয় করতে থাকে, কিন্তু বক্সের ছিদ্রটা এতটা ছোট ছিল সেটা দিয়ে শুধুমাত্র কয়েন ঢোকানো যেত। তখন রাজা পণ্ডিতজিকে উদ্দেশ্য করে বলে, পণ্ডিতজি বড় দান বাক্স লাগান, আমাদের মতো ধনী লোকেদের জন্য জায়গা কম পড়ে যায়। এখন পণ্ডিত তো আগে থেকেই রাজার কাণ্ড কারখানা জানতেন, তাই তিনি আর তাকে কিছু বললেন না, কিন্তু চারু আর তার বাবা এসব দেখে অবাক হয়ে যায়, এই যে এই লোকটা শুধু টাকাতেই না মন থেকেও অনেক ধনী। এরপর রাজা পণ্ডিতজিকে বলেন, পণ্ডিতজি চারুর সাথে একটু সেটিং করিয়ে দিন না, আমি ওকেই বিয়ে করব, এখন আর আমি অন্য কাউকে চাই না। কিন্তু পণ্ডিতজি তাকে বলে, এখানে কোনো কাজ হবে না, চারুর বিয়ের কথা আগে এমএলএর ছেলের রাঘুর সাথে চলছে, সে এবার গ্রামের নির্বাচনে দাঁড়িয়েছে। এটা শুনে রাজা একটু চিন্তায় পড়ে যায়, কিন্তু পরে বলে, বিয়ে তো এখনো হয়নি, শুধু কথাই চলছে, এমন কথা কত চলে, কিন্তু বিয়ে আর হয়ে ওঠে না। এরপর দিন রাজা তার বন্ধুদেরকে বাড়িতে নিয়ে আসে এবং শুরু করে অপারেশন চারুলতা, মানে চারুকে প্রেমে ফেলার মিশন। প্রথমেই তাদের দরকার ছিল চারুর সব তথ্য, সে কোথায় যায়, কি করে, কি পছন্দ করে, এই সবের খবর জানা। সব খোঁজ খবর নিয়ে রাজা জানতে পারে চারু নাকি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে, সে কুকুর খুব ভালোবাসে এবং তার গোয়া ঘুরতে যাওয়ার খুব শখ, কিন্তু তার বাবা তাকে বিয়ের আগে কোথাও যেতে দিচ্ছেন না। তাদের প্ল্যান অনুযায়ী রাজা চারু যে পার্কে মর্নিং ওয়াকে যায় সেখানে গিয়ে তার জন্য অপেক্ষা করে। একদিন চারুকে মর্নিং ওয়াকে দেখে রাজা একটা ছোট্ট কুকুরকে পানিতে ফেলে দিয়ে নিজেই বাঁচানোর নাটক করে। তার বন্ধুরা সেখানে ভিড় জমিয়ে চিৎকার করতে থাকে, আরে দেখুন দেখুন রাজা সাহেবকে দেখুন, লাখ টাকার মোবাইল, গাড়ি আর গলায় সোনার চেইন থাকা সত্ত্বেও উনি নিজের জীবনের পরোয়া না করে কুকুরটাকে বাঁচিয়েছেন। সেই সময় আশেপাশে ভিড় করা লোকগুলো চিৎকার করে বলতে লাগে, টাকার চেয়ে জীবনের মূল্য ওনার কাছে বেশি, এমন মানুষ দুনিয়ায় খুবই কমই আছে। আসলে রাজা এই লোকেদের 2000 টাকা করে দিয়েছিল এসব বলার জন্য। তার এই প্ল্যান কাজ করে যায়, কেননা চারুর সেই সময় পুরো মনোযোগ তার দিকেই ছিল। চারু খুশি হয়ে বলে, আপনি তো অনেক ভালো মানুষ, আমিও আপনার মতো ডগ লাভার, ওদের জন্য আমিও নিজের জীবন দিতে পারি। আমি আপনাকে মন্দিরেও দেখেছিলাম, খুব কম ধনী মানুষ এত ভালো মনের হয়, না হলে বেশিরভাগ ধনী মানুষ তো অহংকারী হয়ে থাকে। তখন রাজা একদম ভদ্র সাজার অভিনয় করে বলে, আরে না না, এসব কি বলছেন, এগুলো সবই তো উপরওয়ালার দেওয়া, আমি শুধু তার দেখানো পথে চলছি। এরপর রাজা তাকে বিদায় জানিয়ে বলে, আচ্ছা তাহলে আমি যাই, ভাগ্যে থাকলে আবার দেখা হবে। রাজা সেখানে খুব ভদ্র আর সৎ মানুষের অভিনয় করে চলে যায়, কিন্তু তার এই কাজ চারুর মনে হালকা একটা ভালো লাগার অনুভূতি তৈরি করে দেয়। পরের দিন রাজা তার দ্বিতীয় প্ল্যান অনুযায়ী চারুর কলেজে যায়, যেখানে কিছু বখাটে ছেলে মেয়েদের বিরক্ত করছিল। সেটা দেখে রাজা তখন হিরোর মতো সামনে এসে বলে, তোদের সাহস কিভাবে হয় মেয়েদের বিরক্ত করার, এখনই তোদের উচিত শিক্ষা দিচ্ছি। এই বলে সেই গুন্ডাদের পিছু দৌড়াতে দৌড়াতে একটা গ্যারেজের ভেতর নিয়ে যায় আর ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। বাইরে সবাই ভাবে এখন বুঝি ভেতরে ভয়ঙ্কর মারামারি হবে, কিন্তু দরজা বন্ধ হতেই রাজা গুন্ডাদেরকে বলে, আরে গুন্ডা ভাইরা, এসব মেয়েদের বিরক্ত করছো কেন, নিজেদের স্ট্যান্ডার্ড দেখো, এখানকার গুন্ডারা নেতা হয়, এমএলএ হয়, তোমরাও নেতা হও, এমএলএ হও, এসব ছোটখাটো কাজ করে কি লাভ। এটা শুনে গুন্ডারা আবেগে বলে, রাজা তুমি তো আমার চোখ খুলে দিয়েছো, এখন আমরাও নেতা হব, নিজেদের স্ট্যান্ডার্ড বাড়াবো। তখন রাজা বলে, বাহ খুব সুন্দর, ভালো, দেখো আমি তোমাদের সাহায্য করেছি, এবার তুমি আমাকে একটা সাহায্য করো, একটু খোরাতে খোরাতে অভিনয় করতে করতে বের হও, যাতে আমার গার্লফ্রেন্ড মনে করে আমি তোমাদেরকে মারধর করেছি, এতে পুরো কলেজে আমার একটু সম্মান বাড়বে। তখন সেই গুন্ডারা নিজেরাই ভান করে আহত হয়ে বাইরে আসে এবং সব মেয়েদের দিদি বলে বলে সম্বোধন করে, আর আরো বলে যে আজ থেকে আমরা আমাদের স্ত্রীকেও বিরক্ত করব না, পড়াশোনা করা মেয়েদের কথা তো অনেক দূরের বিষয়, আমাদেরকে
আমাদেরকে মাফ করে দিন। পুরো কলেজ তখন রাজাকে দেখে এতটাই ইমপ্রেসড হয়ে যায় যে মেয়েরা লাইনে দাঁড়িয়ে তার নাম্বার চাইতে শুরু করে। এদের মধ্যে চারুও ছিল, কিন্তু সে বলে না না, নাম্বার শুধু একজনকেই দেওয়া হবে, একজন স্পেশাল মেয়েকে। তখন চারু তাকে বলে আমি কি তোমার নাম্বার পাবো? রাজা খুশি হয়ে যায় এই ভেবে যে চারু হয়তো তার প্রেমে পড়ে গেছে, অপারেশন সফল হয়েছে। সে সঙ্গে সঙ্গে তাকে নিজের নাম্বার দিয়ে দেয়, বলে আমার জন্য তুমি স্পেশাল। তারপর এখান থেকেই তাদের কথা আদান প্রদান শুরু হয়। এভাবে কিছুদিনের মধ্যেই তাদের প্রেমের গল্প শুরু হয়। রাজা তার অপারেশন চারুলতাকে পরের স্টেজে নিয়ে যায়, যাতে নতুন শুরু হওয়া প্রেম আরো শক্তিশালী হয়। চারুর গোয়া যাওয়ার ইচ্ছা ছিল, তাই তার মন জেতার জন্য সে কাছের একটা সমুদ্র সৈকতে গোয়ার মতো সেট আপ বানিয়ে দেয়। এমনকি ভারতে থাকা বিদেশিদের মতো দেখতে লোকেদের কিছু টাকা দিয়ে সেখানে বসায়, কারণ গোয়াতে অনেক বিদেশি পর্যটক ঘুরতে আসে, যেন প্রতিটা মুহূর্তে তার মনে হয় সে গোয়াতে ঘুরতে এসেছে। এটা দেখে চারু তো খুশিতে নাচতে শুরু করে, বলে রাজা তুমি আমার জন্য এসব করেছো যা আমি কিছুতেই ভাবতে পারছি না, আমি খুব খুশি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। চারু খুশি, আর এদিকে রাজা তো ডাবল খুশি। মেয়ে তো পুরো তার উপর দিওয়ানা হয়ে গেছে, এখন শুধু বিয়েটা করতে পারলে কোটিপতি জীবন তো পুরো সেট। এরপর রাজা পরিকল্পনার কফিনের শেষ পেরেক মেরে দেয়। সে কখনো ট্রাফিক পুলিশ সেজে চারুর সামনে আসে, আবার হঠাৎ চলে যায়, আবার অন্য লোক বসিয়ে দেয়। এতে চারু ভাবতে থাকে কেন সে সব জায়গায় শুধু রাজাকেই দেখে। তার মনেই ফিলিংটা হতে থাকে নিশ্চয়ই সে তাকে ভালোবেসে ফেলেছে। সেদিন চারু রাজাকে বলে আমি কেন সব জায়গায় তোমাকেই দেখতে পাই? রাজাও তখন বলে আমি সব জায়গায় শুধু তোমাকে দেখি, মনে হচ্ছে আমাদের সত্যিকারের প্রেম হয়ে গেছে। চারুও বলে তাই তো মনে হচ্ছে, কিন্তু বাবার কি হবে? বাবা তো আমার সাথে এমএলএর ছেলের বিয়ে ঠিক করে রেখেছে। সেই সময় চারুর বাবা সেখানে এসে বলে আমার মেয়ের জন্য তোমার চেয়ে ভালো ছেলে আমি কখনোই খুঁজে পাবো না, আমি তোমাদের সম্পর্ক মেনে নিচ্ছি। রাজা এটা শুনে তো খুব খুশি হয়ে যায়, তাদের বিয়ে ঠিক হয়ে যায়। বিয়ের সময় চারুর বাবা তার সকল সম্পত্তি রাজার নামে করে দেয়, আর রাজা খুশি হয়ে কাগজে কি লেখা আছে সেগুলো না পড়েই সব সাইন করে দেয়। বিয়ের পর রাজা চারুকে ঘুম পাড়িয়ে আরাম করতে থাকে, আর তখন সে একটা চিঠি পায়। চিঠিতে লেখা আছে আমরা জুয়া খেলে সব সম্পত্তি হারিয়েছি এবং আমাদের ওপর 15 থেকে 20 কোটি টাকার ঋণ আছে। আমি তোমার সাথে চুক্তি করেছি যাতে তুমি এই ঋণ শোধ করো, কারণ আমার আর কিচ্ছু নেই, এখন এই ঋণ তোমার দায়িত্ব। এটা পরে রাজার তো প্রায় হার্ট অ্যাটাকের মতো অবস্থা। বেচারা ভাবতে থাকে টাকার জন্যই তো বিয়ে করেছিলাম, এখন আবার ঘাড়ে 20 কোটি টাকার ঋণ এসে গেছে, ওপর থেকে আমাদের তো ঠিকমতো খাওয়ার টাকাও নেই। মানে বিষয়টা বোঝাচ্ছে আমি শ্বশুরের টাকা ছিল, আগে অনেক টাকা ছিল, কিন্তু বলদ মানুষটা জুয়া খেলে তার জীবনের সব কামানো টাকা হারিয়েছে, এমনকি 20 কোটি টাকার ঋণ করে ফেলেছে। আর সেদিন সে যেখানে সাইন করলো সেই সাইনটা ছিল এই ঋণ পরিশোধ করারই সাইন। এখন তাকে যে করেই হোক এই ঋণ পরিশোধ করতে হবে। মানে ছেলে কোটিপতি হতে গিয়ে আরো ঋণের বোঝা মাথায় নিল। তারা রাজার কাছে এসে সব টাকা ফেরত চায়, না হলে বাড়ি জমি জমা সব জব্দ করে নিবে, যা কিছু রাজার আছে বর্তমানে। রাজা তাদের বলে আমি তো কোনো ঋণের কথা জানি না, আমি তো এটা নেইনি, আমি কেন দেব? কিন্তু তাদের কাছে এই এগ্রিমেন্ট ছিল যেটা রাজার বিয়ের সময় তখন না পড়ে সে উত্তেজনায় সাইন করে দিয়েছিল। এখন সে খুব আফসোস করে কত ভুল সে করে ফেলেছে। লোকেরা তার অবস্থা দেখে একটু দয়া করে তাকে 2 মাস সময় দেয়, যাতে এই সময়ের মধ্যে সে টাকা শোধ করতে পারে, তা না হলে ভালো হবে না, কিন্তু এমনটা হুমকি দিয়ে যায়। তারা চলে যাওয়ার পর রাজা চারুর উপর রেগে যায় এবং বলে তুমি এসব আমার কাছে কেন লুকালে, আমাকে কেন বোকা বানালে? তখন চারু বলে আমি কিভাবে জানতাম যে তুমি নিজেও গরিব, তোমার তো 1 পয়সাও নেই, অথচ তুমি নিজেকে বড় কোটিপতি মালিক হিসেবে দেখাচ্ছিলে। হে উপরওয়ালা, আমার অপারেশন রাজা তো ফেল হয়ে গেল। তখন রাজা বুঝতে পারে সে যেমন চারুলতার অপারেশন খেলছিল, আর চারুও তাকে বোকা বানানোর জন্য অপারেশন রাজা চালাচ্ছিল। এমনকি চারু সেদিন মন্দিরে যে 2 কেজি স্বর্ণের গয়নাটা দান করেছিল সেটাও নাকি নকল ছিল। শুরু থেকেই চারু আর তার বাবা কাউকে খুঁজছিল যাকে ফাঁসানো যাবে, আর তারা রাজাকে পেয়ে গিয়েছে। চারু রাজাকে ফাঁসায় যাতে তারা ঋণ থেকে মুক্তি পেতে পারে, আর রাজা চারুকে ফাঁসায় রাতারাতি ধনী হওয়ার জন্য। দুজনেরই লোভ ছিল, তাই দুজনেই চরম ধরা খায়। কিন্তু এখন একে অপরের ওপর রাগ করলে তো আর টাকা আসবে না, কোনো না কোনো উপায় বের করতেই হবে ঋণ শোধ করার জন্য। রাজা যে নাকি জীবনে 1 কোটি টাকাও দেখেনি, সে 15-20 কোটি টাকা কোথা থেকে জোগাড় করবে এই চিন্তায় মরতে থাকে। সে পাগলের মতো এদিক ওদিক ঘুরতে থাকে কিভাবে টাকার জোগাড় করবে। মাঝে মাঝে কল্পনা করে মনে হয় আবার রাতারাতি ধনী হওয়ার কোনো উপায় খুঁজতে হবে। তখন এমএলএর ছেলে রাঘু এসে রাজাকে বলে তোমার অবস্থা দেখে আমি খুব মজা পাচ্ছি, তুমি আমার কাছ থেকে চারুকে কেড়ে নিয়েছো, এখন দেখো কি হয়, তুমি তো ভিখারি, ও তোমার জীবন শেষ করে দেবে। এটা বলে সে ওখান থেকে চলে যায়। এরপর রাজা তার ইগো হারিয়ে ফেলে এবং ভাবে এবার কিছু একটা করতে হবে, এই নিয়ে ভাবতে থাকে। হঠাৎ সে সিদ্ধান্ত নেয় রাজনীতিতে নামবে, কারণ সেখানে অনেক টাকা। সে রাঘুর বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়, ভাবে একবার নির্বাচন জিতে গেলে কোটি কোটি টাকা কামাবে। আর এমনিতেও টাকা পয়সা না থাকলে কি হয়েছে, তার এলাকায় তার দাপট বেশ ভালোই আছে। কিন্তু রাজা জানেও না যে নির্বাচন কিভাবে করতে হয়, তবু উত্তেজনায় রাঘুর বিরুদ্ধে নিজের নাম নমিনেশন করে ফেলে। তার নির্বাচনী প্রতীক ছিল দিয়া বা প্রদীপ। এখন সে নির্বাচনে দাঁড়িয়ে তো গেছে, কিন্তু নির্বাচন জিততে হলে মানুষের সমর্থন তো দরকার। তাই মানুষের সমর্থন পাওয়ার জন্য সে এমন একটা জায়গায় যায় যেখানে অনেক লোকজন একত্রিত হয়ে ভিড় করছিল। সেখানে গিয়ে রাজা সবার কাছে ভোট চাইতে শুরু করে এবং বলতে থাকে যে সবাই যেন দিয়া মার্কায় ভোট দেয়। কিন্তু সেদিন সেখানে অন্যরকম পরিস্থিতি ছিল, কোনো এক বাড়িতে কারো মৃত্যু হয়ে গিয়েছিল, আর
আর সেখানেই সে মানুষের ভিড় জমেছিল, কিন্তু রাজা কিছু না বুঝেই সেই শোকের পরিবেশে দাঁড়িয়ে ভোট চাইতে শুরু করে। এটা দেখে লোকজন তো প্রচন্ড রেগে যায়, তারা বলতে থাকে এটা কেমন বেয়াদবি রে, এখানে বাড়িতে শোক চলছে আর লোক এখানে ভোট চাইতে এসেছে। এরপর সবাই রাজাকে একদম মারধর করার জন্য তার পেছু ধাওয়া করে। পরিস্থিতি খারাপ বুঝে রাজা সেখান থেকে দৌড়ে পালায়। এরপর সামনে গিয়ে সে আরো অদ্ভুত একটা ঘটনা দেখতে পায়। সে লক্ষ্য করে গ্রামের অনেক মানুষ তাকে দেখে ভয়ই পালিয়ে যাচ্ছে, যেন তারা কোনো ভূত দেখে ফেলেছে। রাজা নিজেও অবাক হয়ে যায়, এমন আচরণ করছে কেন সবাই। পরে সে আসল কারণটা বুঝতে পারে, তার বোকা বন্ধুরা তার ছবির চারপাশে অনেকগুলো প্রদীপ জ্বালিয়ে রেখেছিল, যেহেতু তার ভোটের মার্কা প্রদীপ। দূর থেকে সেটা দেখতে এমন লাগছিল যে রাজা মরে গেছে, তার ছবিতে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে। তাই গ্রামের সবাই ভেবেছিল রাজা হয়তো মারা গেছে, আর এখন তারা রাজাকে চোখের সামনে চলতে ফিরতে দেখতে পায়, তারা ভূত ভেবেছে। এই ঘটনা বুঝতে পেরে রাজার মাথায় হাত দিয়ে বসে পড়ে সে এবং হতাশ হয়ে বলতে থাকে, হে উপরওয়ালা, আমার ভাগ্যে এমন বন্ধু কেন লিখে রেখেছিলে। এদিকে রাজা আগে একজন জমিদার ছিল, যদিও এখন তার কাছে টাকা পয়সা তেমন ছিল না, তবুও সব সময় তার আশেপাশে চাকর বাকর ঘুরে বেড়াতো। কিন্তু এখন পরিস্থিতি পুরো বদলে গেছে। নির্বাচনের প্রচারের জন্য সে খালি পায়ে পুরো গ্রাম ঘুরে বেড়াচ্ছে, শুধু এই আশায় যে কেউ অন্তত তাকে ভোট দিতে রাজি হবে। তাই এই কঠোর পরিশ্রম আর চেষ্টা দেখে চারুও তার পাশে এসে দাঁড়ায় এবং তাকে সাহায্য করতে শুরু করে। কারণ চারুর মনেও রাজার প্রতি যে রাগ ছিল সেটা ধীরে ধীরে শেষ হয়ে গিয়েছিল। রাজা এবং চারু দুজনেই এখন বুঝতে পারছিল যে তারা দুজনেই ভুল করেছিল, আর সেই ভুলের শাস্তি দুজনকে ভোগ করতে হচ্ছে। এখন যদি এই বিশাল ঋণ শোধ করতে হয় তাহলে দুজনকে একসাথেই কঠোর পরিশ্রম করতে হবে। তাই রাজা আর চারু দুজনেই নিজেদের সমস্ত শক্তি দিয়ে কঠোর পরিশ্রম করতে শুরু করে। এরপর কেটে যায় আরো বেশ কয়েকটা দিন। রাজা রোজ ভোটার জোগাড় করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথে যেতে যেতে সে কিছু ছোট ছোট বাচ্চাকে খেলাধুলা করতে দেখে, কিন্তু সেই সময়টা ছিল স্কুলে থাকবার। তাই তখন সে বাচ্চাদেরকে বুঝিয়ে স্কুলে নিয়ে যেতে শুরু করে এবং বলতে থাকে, তোমরা যদি পড়াশোনা না করো তাহলে জীবনে সামনে এগোবে কিভাবে। কিন্তু পরবর্তীতে দেখা যায় এই পুরো ঘটনাটা আগে থেকেই সাজানো ছিল। এই কাজের ভিডিও রেকর্ড করা হচ্ছিল যাতে মানুষের সহানুভূতি পাওয়া যায় এবং সেই সহানুভূতি ব্যবহার করে যেন সে ভোট আদায় করতে পারে। মানে তার মানুষদের বোকা বানানোর ট্যালেন্টটা সে কাজে লাগাচ্ছে। রাজা তখন বাচ্চাদের কোলে নিয়ে স্কুলে পৌঁছায়। স্কুলে গিয়ে সে নিজেই অবাক হয়ে যায়। সে দেখতে পায় সেখানে কোনো শিক্ষকই নেই, আর সেই কারণেই বাচ্চারা স্কুলে আসে না। এত দৌড়াদৌড়ি আর কষ্ট করার পর যখন রাজা পানি খাওয়ার চেষ্টা করে তখন সে দেখে গ্রামে খাবার পানি এতটাই নোংরা যে মানুষ এমন পানি বাথরুমের কাজেও ব্যবহার করতে চাইবে না। কিন্তু তৃষ্ণার কারণে বাধ্য হয়ে সেই নোংরা পানি সে পান করে। এই নোংরা পানি পান করার ফলে রাজা আবার অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসা নেওয়ার জন্য যখন সে গ্রামের হাসপাতালে যায় তখন তার মাথা ঘুরে যায়। সেখানকার অবস্থা তো আরো খারাপ। সে দেখতে পায় পুরো গ্রামের মানুষ আর পশুদের চিকিৎসা করানোর জন্য মাত্র একজন ডাক্তার আছে, যে একসাথে মানুষ এবং পশু পাখি দুটার চিকিৎসাই করে। গ্রামের চারিদিকে নোংরা পানি জমে আছে, ভালো রাস্তা নেই, চিকিৎসার ব্যবস্থা নেই, শিক্ষার অবস্থা আরো খারাপ। এভাবে অসংখ্য সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিল গ্রামের মানুষেরা। তারা এত কষ্টে ছিল দেখে সেই দুর্ভোগের কোনো সীমা ছিল না, যা চোখে দেখা যায় না। রাজা এসব দেখে খুবই কষ্ট পায়। তখন তার মাথায় একটা আইডিয়া আসে, আজকাল পুরো পৃথিবী রিলসের পাগল, তাই সে নিজের সমস্যাগুলো রিলসেই তুলে ধরে। সে আর গ্রামের কিছু মানুষ মিলে একটা নতুন ট্রেন্ড শুরু করে, যেখানে তারা বিভিন্ন গানের ওপর নাচ করতে করতে নিজেদের গ্রামের সমস্যা ইন্টারনেটে দেখায় এবং সরকারের কাছে দাবি করে এবং জানতে চায় এই সমস্যাগুলো কবে শেষ হবে। এই আইডিয়াটা এতটাই সুপারহিট হয়ে যায় যে পুরো দেশই নিজের সমস্যার কথা জানিয়ে রিল বানাতে শুরু করে। এর ফলে আগে যারা রাজাকে সাপোর্ট করতো না তারাও এখন তাকে সাপোর্ট করতে শুরু করে, কারণ অন্তত কেউ তো আছে যে তাদের কষ্টের কথা শুনছে। সবাই রাজাকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই বিষয়টা শুনে রাজা খুবই খুশি হয়, কিন্তু এই সব দেখে রাঘু আর তার বাবার মাথা নষ্ট হয়ে যায় যে রাতারাতি তাদের সাপোর্ট রাজা নিয়ে যাচ্ছে। তারা ভাবে এভাবে চললে আমরা কিভাবে জিতবো। তাই রাজা যে সমস্যা বলেছিল সেগুলো 2 দিনের মধ্যে সব ঠিক করে ফেলা হয়। ভালো রাস্তা বানানো হয়, ড্রেনেজ সিস্টেম ঠিক করা হয়, স্কুলে শিক্ষক আসে, হাসপাতালে ভালো ওষুধ আসে, ডাক্তার আসে, আর পানির জন্য পরিশোধন ব্যবস্থা বসানো হয়। একটা জিনিস খেয়াল করেছেন, যদি নেতা চায় তাহলে সব সমস্যা 2 দিনের মধ্যে কিন্তু শেষ করা যায়, কিন্তু তারা সেটা করতে চায় না। এই কাজটা করে ফেললে আগামীবার ভোট চাইবে কি দিয়ে। যাই হোক, রাঘু ভেবেছিল এটা করলে তার লাভ হবে, মানুষের সাপোর্ট সে পাবে, কিন্তু তার কিছুই হলো না। তার এই প্ল্যান তার উপরে উল্টো পড়ে যায়। মানুষ এখন আরো বেশি রাজাকে ভালোবাসতে শুরু করে, কারণ রাজা এমন কাজ করেছে যে 2 দিনের মধ্যে সব সমস্যা সমাধান হয়ে গেছে। তাহলে যদি সে নির্বাচনে জিতে যায় সে না জানি কত কাজ করবে। এই ভেবে মানুষ পুরো সাপোর্ট রাজাকেই দেয়। এমনকি নির্বাচনে এক্সিট পোলেরও দরকার পড়ে না, সরাসরি বোঝা যায় রাঘু 0 ভোট পাবে। এই বিষয়টা রাঘু আর তার এমএলএ বাবা একদম সহ্য করতে পারে না। তাই এমএলএ রাজাকে ডেকে বলে, আমি জানি তোমার ওপর অনেক বড় ঋণ আছে, তাই তোমার জন্য আমার একটা অফার আছে। তুমি নির্বাচন থেকে সরে যাও, আমি তোমাকে 20 কোটি টাকা দেবো। এই শুনে রাজা অবাক হয়ে যায় আর ভাবতে থাকে 20 কোটি টাকা এভাবেই পেয়ে যাব? আমি তো শুধু ফাঁকিবাজির জন্য নির্বাচন লড়ছিলাম, যদি কিছু না করে এত টাকা পাওয়া যায় তাহলে নির্বাচন করার কি দরকার। এরপর এমএলএ তাকে বলে, এই 20 কোটি টাকার জন্য তোমাকে আমার জন্য একটা ভিডিও বানাতে হবে, যেখানে তুমি বলবে তুমি শুধু মানুষকে ধোঁকা দেওয়ার জন্য তাদের বিশ্বাস জিতেছিলে, যাতে মানুষ আমার সাপোর্টে চলে আসে। রাজা এই কাজের জন্য রাজি হয়ে যায় এবং কিছু না ভেবে ভিডিও বানিয়ে পাঠিয়ে দেয়। সেখান থেকে টাকাগুলো নিয়ে রাজা সব পাওনাদারের টাকা বুঝিয়ে দেয়। ভিডিও প্রকাশ হওয়ার পরে যেভাবে রাজা আগে সাপোর্ট পেয়েছিল ঠিক সেইভাবে এবার মানুষ রাতারাতি তাকে ঘৃণা করতে শুরু করে। তারা মিডিয়াতে রাজাকে উদ্দেশ্য করে বলে, আমরা তোমাকে বিশ্বাস করেছিলাম, তুমি আমাদের
পাশে থাকবে, কিন্তু তুমিও অন্যদের মতো বের হলে, তুমি আমাদের মন ভেঙে দিয়েছো, তুমি কখনো সুখী হতে পারবে না। এখন এই কথাগুলো রাজার হৃদয়ে আঘাত করে। 20 কোটি টাকা সে পেয়েছিল ঠিকই, কিন্তু নির্বাচন থেকে তার নাম উত্তোলন করে না। আর এমএলএর ছেলেও তাকে অমন কিছু বলে না, কারণ তাদের প্ল্যান অনুযায়ী ভিডিও প্রকাশের পর তো রাজাকে আর কেউ ভোটই দেবে না, তাই সমস্যা কি? না টাকা নেক, ভোট তো আর দিবে না তাকে। কিন্তু রাজা যেখানে যেখানে ভোট চাইতে গিয়েছিল প্রতিটি ঘরে মানুষ তাকে একই কথা বলেছিল। এমএলএ ব্যাংকের লোকেদের সাথে মিলে আগে তাদের মিথ্যা আশ্বাস দিয়েছিল যে এখানে হাইওয়ে হবে, মল হবে, জমির দাম বাড়বে, আর সে কথা বিশ্বাস করে মানুষ ব্যাংক থেকে ঋণ নিয়ে জমি কিনেছিল। কিন্তু পরে জানা যায় সবই মিথ্যা ছিল। এখন ঋণ শোধ করতে গিয়ে নিজের জমিটাও তাদের এমএলএর কাছে বিক্রি করতে হয়েছে। এখন তারা নিজেদের জমিতেই দাসের মতো কৃষিকাজ করছে। অনেক কৃষক এই কষ্টে নিজেদের জীবন শেষ করে দিয়েছিল। গ্রামের মানুষের অবস্থা খুবই খারাপ ছিল, তাই গ্রামের মানুষ রাজাকে বিশ্বাস করেছিল যে সে তাদের সাহায্য করবে, কিন্তু সে তো আরো বড় বিশ্বাসঘাতকের রূপ নিয়েছে। যে কথা শুনে চারুও খুব দুঃখ পায় এবং রাজাকে বলে, তুমি যেখানে থাকবে সেটাই আমার জন্য রাজপ্রাসাদ হবে। এই বাড়ি চলে গেলেও আমার কোনো সমস্যা হবে না, কিন্তু মানুষের এই অবস্থায় তাদের সাহায্য করা জরুরি। তাই রাজা সেদিন রাতেই সেই বাকি টাকাগুলো দিয়ে ব্যাংক থেকে গ্রামের মানুষের জমি ছাড়িয়ে নেয় এবং যখন সে সবার বাড়িতে গিয়ে জমির কাগজগুলো দিয়ে আসে, সবাই তাকে মন থেকে ভালোবাসা দেয় এবং বলে, বাবা আমরা তোমাকে ভুল বুঝেছিলাম, তোমার মতো একজনই আমাদের জীবনে প্রয়োজন, আমাদের শুভকামনা সবসময় তোমার সাথে থাকবে, এই নির্বাচন তুমিই জিতবে। মানুষের সাহায্য করে রাজা এত শান্তি পায় যে কোটি টাকা তার কাছে খুবই কমই মনে হয়। এভাবেই নির্বাচনের দিন গড়িয়ে আসে, শুরু হয় ভোট দেওয়া। রাঘু আগে থেকে মিষ্টি নিয়ে বসেছিল, কারণ সে জানতো রাজা সম্পর্কে সব তথ্য বের হয়ে গেছে, তাই কেউ তাকে ভোট দেবে না আর সেই জিতবে। কিন্তু যখন ফল প্রকাশ হয় তখন তার পায়ের তলার মাটি সরে যায়, কারণ সে একটা ভোটও পায়নি, সব ভোট রাজা পেয়েছে। রাঘু কিছুতেই বুঝতে পারে না এটা কিভাবে হলো। সে একজন গ্রামবাসীকে ধরে জিজ্ঞাসা করে, তোমরা কাকে ভোট দিয়েছো? তখন সবাই শান্তভাবে বলে, আমরা রাজাকে ভোট দিয়েছি। এটা শুনে রাঘু সব গ্রামবাসীকে মারতে শুরু করে এবং বলে, তোমরা বিশ্বাসঘাতক, আমি এই পুরো গ্রাম ধ্বংস করে দেব। তখন রাজা সেখানে আসে এবং রাঘুকে হুমকি দিয়ে বলে, আবার যদি তোকে এই গ্রামে দেখা যায় মাটির উপর দাঁড়ানোর জন্য পা থাকবে না। রাজার হুমকিতে রাঘুর লোকজন তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। পুরো গ্রামে তখন আনন্দের ঢেউ নেমে আসে, কারণ রাজা এখন গ্রামের প্রধান হয়ে গেছে। তখন চারুর বাবা উপস্থিত হয়। রাজা তাকে দেখে বলে ওঠে, এখন কি হলো? আবার কোনো ঋণ মনে পড়লো নাকি আমাকে আবার কোনো ঋণের জন্য বন্ধক রাখতে এসেছেন? চারুর বাবা হেসে বলে, আরে পাগল ছেলে, আজ আমি খুশির খবর দিতে এসেছি। এই গ্রামে হাইওয়ে হবে, আর যেখানে হবে সেখানে আমার 10 একর জমি আছে, যে জমি কেউ কিনতে চাইতো না, সেটার মূল্য এখন কোটি টাকার উপরে চলে যাবে। এখন আমরা তো ধনী হতে যাচ্ছি। এটা শুনে রাজা আর চারু তো খুশি হয়ে যায়। আর এভাবেই আমাদের আজকের গল্পটা শেষ হলো। মানে সকল সমস্যার সমাধান হলো, রাজাও একদম মানে কোটিপতি হয়ে গেল, মানে সব সমস্যারই সমাধান হয়ে গেছে। তো গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর এই যে স্ক্রিনে আরো একটা গল্প ভেসে উঠেছে, ক্লিক করে দেখা শুরু করতে পারেন। এই গল্পটাও চমৎকার। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখেন। আর যদি আপনার কোনো সাজেশন থেকে থাকে যে এই মুভিটা আপনার খুব ভালো লেগেছে, তাহলে আমাকেও সাজেস্ট করতে পারেন। আমি হয়তোবা পরের ভিডিওতে আপনার দেওয়া মুভিটাই এক্সপ্লেন করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। অবশেষে ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।